আপনি যদি এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাহলে ধরে নিচ্ছি আপনি চাকরি করেন। মাস শেষে হাতে খুব বেশি টাকা থাকে না, আর মনে মনে একটা প্রশ্ন করে, আমি কি সারা জীবন এভাবেই কাটিয়ে দেব? আজ আমি আপনাকে কোনো স্বপ্ন দেখাতে আসিনি। আজ আমি আপনাকে দেখাবো একজন সাধারণ চাকুরিজীবী মানুষ কিভাবে ধীরে ধীরে আর্থিকভাবে শক্ত হতে পারে। না কোনো লটারি, না কোনো ব্যবসা, ও না কোনো ট্রেডিং, শুধুমাত্র ডিসিপ্লিন, টাইম আর সঠিক সিদ্ধান্ত আপনাকে আর্থিকভাবে শক্ত করে তুলতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার ফিউচার বদলে দেবে। আমি বিশ্বজিৎ ঘোষ এবং আপনি দেখছেন finsolution.com। এই চ্যানেলে আমি আমার শেখা আর্থিক জ্ঞান সহজ ভাষায় শেয়ার করি। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগের আগে নিজের আর্থিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। ভারতে মিডিল ক্লাসের গল্পটা প্রায় একই। স্কুল থেকে কলেজ আর কলেজ থেকে চাকরি, চাকরি পাওয়ার পরই ইএমআই এবং মাস শেষ আবার স্যালারির অপেক্ষা। 20 থেকে 25 বছর চাকরি করার পরেও না থাকে কোনো বড় সেভিংস, আর না থাকে পিস অফ মাইন্ড। কেন? কারণ আমরা ইনকাম দিয়ে ফিউচার প্ল্যান করি, কিন্তু কোনো সিস্টেম বানাই না। আজ আমি আপনাদেরকে ওই সিস্টেমটাই শেখাবো। কিছু আপনাদের বড় মিথস আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ফার্স্ট ভাঙতে হবে। আমরা কিছু বড় মিথ নিয়ে চলি। যেমন ফার্স্ট মিথ, চাকরি করে বড় লোক হওয়া যায় না। এটা সম্পূর্ণ ভুল। চাকরি করেও আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু ইএমআই লাইফস্টাইল নিয়ে নয়, ইনভেস্টমেন্ট লাইফস্টাইল নিয়ে। দ্বিতীয়ত, স্টক মার্কেট মানেই জুয়া না। স্টক মার্কেট মানেই কিন্তু জুয়া না। স্টক মার্কেট জুয়া তখনই যখন আপনি না বুঝে ইনভেস্টমেন্ট করবেন, শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন এবং টিপসের উপর ইনভেস্টমেন্ট করবেন। কিন্তু যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন এবং প্রপার ডিসিপ্লিন ভাবে যদি ইনভেস্টমেন্ট করেন, তখনই কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আর 3 নাম্বার মিথ হলো, আমার ইনকাম কম। দেখুন, ইনকাম কম হওয়া প্রবলেম নয়, ডিসিপ্লিন না থাকাটা কিন্তু প্রবলেম। আপনি আপনার ইনকাম অনুযায়ী শুরু করতে পারেন। 5,000 টাকার এসআইপি, অথবা 10,000 টাকার এসআইপি, অথবা 15,000 টাকার এসআইপি। সবাই কিন্তু প্রথম যখন শুরু করেন যে কোনো অ্যামাউন্ট দিয়েই কিন্তু শুরু করেন। শুরু করাটা ইম্পর্টেন্ট, কত অ্যামাউন্ট দিয়ে শুরু করছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আপনাকে ফিনান্সিয়াল ফাউন্ডেশন বানাতে হবে এবং কিছু রুলস এখানে আপনাকে ফলো করতে। তো আজকে আমি এই ভিডিওতে কিছু রুলস আপনাদেরকে জানাবো। রুল নাম্বার 1, আপনি যদি ফাউন্ডেশন না বানান তাহলে উপরের বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাহলে কি করতে হবে? ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। এবং এই এমার্জেন্সি ফান্ড আপনাকে হেল্প করবে হঠাৎ করে চলে আসা কোনো ধরনের বিপদ। যেমন ধরুন, সেটা আপনার চাকরি চলে যাওয়া হতে পারে, বড় কোনো মেডিকেল বিল হতে পারে, অথবা বাড়ির কোনো প্রবলেম আসতে পারে। এটার জন্য কিন্তু ফার্স্ট যে রুলটা, আপনাকে এমার্জেন্সি ফান্ড কিন্তু অতি অবশ্যই বানাতে হবে। এবার আপনাকে বলবো, এই যে এমার্জেন্সি ফান্ড, এই এমার্জেন্সি ফান্ডের ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন। এটা ক্যালকুলেশন করা খুব ইজি। আপনার যে ইনকাম আছে অথবা আপনার যে খরচা, যে ফ্যামিলি এক্সপেন্স, তার 6 মাসের টাকা আপনাকে কিন্তু আলাদা জায়গায় সরিয়ে রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে ওই টাকাটা আপনি কোথায় রাখবেন। দেখুন, ওই টাকাটা এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে সহজেই আপনি টাকাটা কিন্তু তুলে আনতে পারেন। সেটা আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, অথবা মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ড হতে পারে। কোনো অবস্থাতেই কিন্তু ওই টাকা শেয়ার মার্কেট অথবা কোনো প্রকার লকিং এফডিতে কিন্তু রাখা যাবে না। তার কারণ এই টাকাটাই কিন্তু আপনার মেন্টাল পিস ফান্ড। যখন আপনার এমার্জেন্সি ফান্ড রেডি হয়ে গেল, এর পরে যেটা আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি ভালো ইন্স্যুরেন্স প্ল্যান নিতে হবে। আর একটা কথা, ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট এই দুটোকে একসঙ্গে গুলিয়ে দেবেন না। ইন্স্যুরেন্স একটা আলাদা কনসেপ্ট,
এবং ইনভেস্টমেন্ট আর একটা আলাদা কনসেপ্ট। এই জন্য দেখবেন বাজারে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি হয় যেখানে বলা হয় যে ইনভেস্টমেন্টের সঙ্গে ইন্স্যুরেন্স প্ল্যান। আমি বলবো এই প্রোডাক্টগুলো থেকে একটু দূরে থাকবেন। আপনাকে যেটা করতে হবে পিওর টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিতে হবে। এবারে প্রশ্ন হলো কতটা টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে, এটাও কিন্তু হিসাব করা খুব সোজা। আমি বলে দিচ্ছি, আপনার যা বাৎসরিক ইনকাম তার 15 থেকে 20 গুণ আপনি কিন্তু ইন্স্যুরেন্স অবশ্যই নিয়ে রাখবেন। ফর এক্সাম্পল ধরুন আপনার মান্থলি ইনকাম 25,000 টাকা, তাহলে 25,000 টাকা যদি মান্থলি ইনকাম হয় তাহলে বছরে আসছে আপনার 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকার কিন্তু 20 গুণ আপনাকে ইন্স্যুরেন্স নিয়ে রাখতে হবে। অর্থাৎ যদি আমি 3 লক্ষকে 20 দিয়ে গুণ করি তাহলে অ্যামাউন্ট আসছে 60 লক্ষ টাকা। অর্থাৎ 25,000 টাকা স্যালারি পান এরকম কোনো ব্যক্তি, তাকে অবশ্যই 60 লক্ষ টাকার টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিতে হবে। আপনি হয়তো চিন্তা করবেন 60 লক্ষ টাকার ইন্স্যুরেন্স মানে হিউজ প্রিমিয়াম, তা কিন্তু নয়। টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 60 লক্ষ টাকার জন্য খুবই কম প্রিমিয়াম আপনাকে পে করতে হবে। বর্তমানে গভর্নমেন্ট আবার আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে জিএসটিটাও কিন্তু উঠিয়ে দিয়েছে। এর ফলে টার্ম প্ল্যান আগের থেকে আরো সস্তা হয়ে গেছে। তো অতি অবশ্যই কিন্তু আপনাকে টার্ম প্ল্যানও একটা নিয়ে রাখতে হবে। তো প্রথম আমরা বললাম যে আপনাকে এমার্জেন্সি ফান্ডের জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। সেটা হয়ে যাওয়ার পর আপনাকে একটা সঠিক পরিমাণে টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিতে হবে। থার্ড যেটা আছে সেটা কিন্তু আপনাকে একটি হেলথ পলিসি অতি অবশ্যই করতে হবে। আপনার মেডিকেল এমার্জেন্সির জন্য অবশ্যই মিনিমাম 5 থেকে 10 লাখ টাকার কিন্তু হেলথ পলিসি নিতে হবে। ফ্যামিলি ফ্লোটার হলে আরো ভালো, তার কারণ সেক্ষেত্রে আপনার পুরো ফ্যামিলি একটা পলিসির মধ্যে কাভার হয়ে যাবে এবং ফ্যামিলি ফ্লোটারের প্রিমিয়ামও কিন্তু সস্তা হয়। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা কি মনে করি যে আমার কিছু হবে না, তা কিন্তু নয়। যদি আগামী 10 বছরের মধ্যেও যদি কোনো মেডিকেল এমার্জেন্সি আসে, আমাদের কিন্তু পুরো ইনভেস্টমেন্টের টাকা কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য হেলথ ইন্স্যুরেন্সও অবশ্যই আপনাদেরকে করে রাখতে হবে। এবার আসি আমরা রুল নাম্বার 2, অর্থাৎ ওয়েলথ ইঞ্জিন। যখনই আমরা ওয়েলথ ইঞ্জিনের কথা ভাবি সবার প্রথমে আমাদের আসে যে মানি মেকিং ইঞ্জিন। অর্থাৎ মানি মেকিং ইঞ্জিন আমরা কাকে বলি? এসআইপি কে, মিউচুয়াল ফান্ডের এসআইপি। এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তবে আমি মনে করি এসআইপি মানে ডিসিপ্লিন, অটোমেশন অ্যান্ড কম্পাউন্ডিং। আপনার মাসে মাত্র 10,000 টাকার এসআইপি আগামী 25 বছরে যদি আমি 12% হারেও যদি আমি রিটার্ন নিয়ে চলি, তাহলে সেই অ্যামাউন্টটা দাঁড়ায় প্রায় 30 লক্ষ টাকা। আপনার 25 বছরে জমছে 10,000 টাকা করে এসআইপি করলে 30 লক্ষ টাকা, এবং এই 30 লক্ষ টাকায় কিন্তু আগামী 25 বছরে বেড়ে হচ্ছে 1,20,00,00,000 টাকা। অর্থাৎ এই যে বিগ অ্যামাউন্ট একটা হচ্ছে, আপনি হয়তো ভাববেন এটা ম্যাজিক। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে ম্যাথ, কম্পাউন্ডিং এর বেনিফিট। তাই তো আইনস্টাইন কম্পাউন্ডিং কে 8 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড বলেছেন। এবার প্রশ্ন হলো এসআইপি আপনি কোন ফান্ডে করবেন? দেখুন, আপনি যদি বিগিনার হন, আমি বলবো প্রচুর ফান্ড নেওয়ার কোনো দরকার নেই। আপনি দুটো ফান্ড আপনি চুজ করতে পারেন। একটা হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, আর একটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই দুটোতেই আপনি এসআইপি শুরু করতে পারেন, দুটোই যথেষ্ট। 10টা ফান্ড, এনএফও অথবা ধরুন সেক্টর ফান্ডের গ্রিড দরকার নেই, সিম্পল রাখুন। এবার প্রশ্ন যে স্যার মার্কেট পড়লে কি হবে? দেখুন, মার্কেট পড়তেই পারে। আপনি যখনই টাকা স্টক মার্কেটে লাগাচ্ছেন, এটা মার্কেটের একটা রুলস যে সে কিন্তু উঠবে এবং পড়বে। অতএব মার্কেট পড়লে আপনি ভয় পাবেন না। যখন মার্কেট পড়বে বরং চেষ্টা করুন আপনার এসআইপি তে টপ আপ করার। এবং আপনি যে এসআইপি করছেন সেটা কিন্তু 25 বছরের জন্য করছেন, ফর লং টার্ম। শর্ট টার্মের কথা ভেবে কিন্তু আপনি বিচলিত হবেন না। বরং মার্কেট পড়লে আপনার এসআইপির অ্যামাউন্ট যদি আপনি বাড়াতে পারেন, তাতে আপনি বেশি লাভ পাবেন। কারণ মার্কেট পড়া মানে কি বলুন তো? চিপ প্রাইস এবং প্রফিট বেশি। অলরেডি আমরা এই ভিডিওতে রুল নাম্বার 1 এবং রুল নাম্বার 2 কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। এবারে আসছি রুল নাম্বার 3-তে। রুল নাম্বার 3-তে কি আছে? ইনকাম গ্রোথ প্লাস এসআইপি স্টেপ আপ। শুধু এসআইপি শুরু করলেই হবে না, এসআইপি স্টেপ আপ রুল কিন্তু আপনাকে ফলো করতে।
প্রতি বছর এসআইপি বাড়ান, সেটা 10% হারে হতে পারে অথবা একটা যে কোনো ফিক্সড অ্যামাউন্ট। এসআইপির স্টেপ আপ রুল হচ্ছে এটাই, যেখানে আপনি বছরে আপনার যে এক্সিস্টিং এসআইপি আছে, সাপোজ ধরুন 10,000 টাকার আপনার এক্সিস্টিং এসআইপি আছে, তার 10% হারে মানে আপনার 1,000 টাকা করে আপনি এসআইপি অ্যামাউন্ট বাড়িয়ে দেবেন। অথবা আপনি আগে থেকেই বলে দিলেন যে আপনি প্রত্যেক বছর 1,000 টাকা করে বাড়াবেন, অর্থাৎ এই বছর যদি 10,000 টাকা কাটে, নেক্সট ইয়ারে আপনার 11,000 টাকা কাটবে। তো এই এসআইপি স্টেপ আপ রুল যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার যে ম্যাচুরিটি যেটা আসবে সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখা গেছে নর্মাল এসআইপির সঙ্গে যদি এসআইপি স্টেপ আপ যদি অ্যাটাচ করে দেওয়া হয়, রিটার্ন কিন্তু অনেক বেশি পাওয়া যায়। যদি আপনারা নর্মাল এসআইপি ও স্টেপ আপ এসআইপির সম্বন্ধে ডিটেলস জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি পরে একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, যেখানে এসআইপি এবং স্টেপ আপ এসআইপির সম্বন্ধে পুরো ডিটেলস এখানে কিন্তু আলোচনা হবে। আরেকটা জিনিস আপনারা ট্রাই করবেন, যে ধরুন আপনি তো বলবেন যে দেখুন আমার তো ইনকাম সেরকম হারে বাড়ছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাহলে কি করে আপনি স্টেপ আপ এসআইপি শুরু করবেন বা কিভাবে স্টেপ আপ এসআইপি আপনি বাড়াবেন? তো দেখুন, এখানে আপনাকে কি করতে হবে বলুন তো, নিজের ইনকাম বাড়ানোর উপায় কিন্তু খুঁজতে হবে। তার জন্য আপনাকে স্কিল আপগ্রেড করতে হবে, প্রয়োজনে বেটার অপরচুনিটি পেলে জবও আপনাকে কিন্তু চেঞ্জ করতে হতে পারে, এবং সাইড ইনকামের ব্যবস্থাও করতে হবে। তবে হ্যাঁ, যেটি কিন্তু লিগ্যাল এবং এথিক্যাল উপায়ে আসে। তো আপনি যদি আপনার ইনকাম আরো অন্যান্য জায়গা থেকে বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার স্টেপ আপ এসআইপিতে সেটাকে কাজে লাগাবে। যখন আপনার ইনকাম বাড়বে, সেটা বছরের শেষে হতে পারে বা বছরের মাঝে হতে পারবে, আমি আপনাকে বলবো আপনার ইনকাম বাড়ালে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট বাড়ান, লাইফস্টাইল বাড়াবেন না। কারণ লাইফস্টাইল যদি আপনি বাড়ান, তাহলে কিন্তু আপনার যে ইনকামটা আপনি এখন ইনভেস্টমেন্ট করছেন, হয়তো ইন ফিউচারে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও কমে যেতে পারে। আমরা আমাদের এই ইনভেস্টমেন্ট জার্নিতে অনেক কিন্তু বড় মিস্টেক করে বসি, কিন্তু আমরা জানিও না যে মিস্টেকগুলো আমরা করে ফেলেছি। তো আজকে আমি আপনাদেরকে জানাবো জীবনের সব থেকে বড় মিস্টেক যেগুলো আমরা সাধারণত করে থাকি। আর এই ভুলগুলো যদি আপনারাও করেন, তাহলে কিন্তু সব শেষ। বেশিরভাগ মানুষই এই ভুলগুলো করে বসেন, যার জন্য তারা কিন্তু ওয়েলথ জার্নির শেষ স্টপেজে কিন্তু পৌঁছতে পারেন না। যেমন ধরুন, এলআইসি পলিসিকে ইনভেস্টমেন্ট ভেবে বসেন। আমি আগেই বলেছি, ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্টকে কোনোদিন একসঙ্গে মিশাবেন না। ফিক্সড ডিপোজিট ছাড়া কোনো ইনভেস্টমেন্ট করেন না, অথচ দেখুন এফডি সামান্য ইনফ্লেশনকেও কিন্তু বিট করতে পারে না। মার্কেট যখন পড়ে, প্যানিকে সেল করে দেয়। এই সময় উল্টোটা করা উচিত, কারণ মার্কেট পড়লে সেম টাকাতে আপনি বেশি পরিমাণ ইউনিট কিনতে পারবেন। ইএমআই যুক্ত লাইফস্টাইল, অর্থাৎ গাড়ির জন্য লোন, ফোনের জন্য লোন, স্ট্যাটাস দেখানোর জন্য লোন। আজ যদি আপনি এই ভুলগুলো অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু আপনি এভারেজ মানুষের মধ্যে পড়বেন না। তাই প্লিজ এই ভুলগুলো কিন্তু আপনি করবেন না। আজ আপনি দুটা ফিউচার দেখতে পাচ্ছেন। একটা ফিউচার যেখানে পেনশন নেই, মেডিকেল ফেয়ার আছে, চিলড্রেন ডিপেন্ডেন্ট আছে। আরেকটা ফিউচার যেখানে ইনভেস্টমেন্ট ইনকাম আছে, চয়েস আছে, আর ডিগনিটি আছে। আপনি কোন ফিউচার চান, সেটা ডিপেন্ড করবে আপনার আজকের সিদ্ধান্তের উপর। যদি আপনি সত্যি নিজের ফাইন্যান্সিয়াল লাইফ বদলাতে চান, কমেন্টে লিখুন, আই উইল টেক কন্ট্রোল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম প্র্যাকটিক্যাল ফাইন্যান্সের ভিডিও পেতে finsolution.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।